দর্শক স্বাগত জানাচ্ছি সানজি জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। জনতন্ত্র গণতন্ত্রে আজ আমরা আলাপ করব বাজারের উত্তাপ রাজনীতির মাঠে। সাধারণ মানুষের নাভিশ্বাস, দ্রব্যমূল্য বেশিরভাগেরই দাম বেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে তো বলা হচ্ছে অতিরিক্ত, আবার কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও আবার সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বাজার মনিটরিং এর মাধ্যমে এই দামও যাতে আর না বাড়ে সেদিকে নজর দেওয়া হচ্ছে। আমি আজকে এই বিষয়ে আলাপ করব। এ নিয়ে রাজনীতির মাঠে আলাপ শুরু হয়েছে। সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে বিভিন্নভাবে দাবি করা হচ্ছে সরকার দুর্নীতির মাধ্যমে, সরকারের দুর্নীতির কারণে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি একদিকে দাবি করা হচ্ছে, যেমন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এর পাল্টা বক্তব্য। তো আজকে এই নিয়ে আলাপ করবো। আমার সঙ্গে তিনজন অতিথি যুক্ত হবেন। এরই মধ্যে আমার সঙ্গে যুক্ত হয়েছেন পঙ্কজ দেবনাথ এমপি, আওয়ামী লীগ নেতা, যুক্ত হয়েছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আরও যুক্ত হবেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ভাইস চেয়ারম্যান বিএনপি। তিনি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। আমি শুরুতেই সাইফুল হক আপনাকে দিয়ে শুরু করি। পঙ্কজ দেবনাথ, আসবো আপনার কাছে। আমি সাইফুল হক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না, খুবই, এবং বাজারের বাইরে গিয়ে টিসিবির যে ট্রাক কিংবা সেখানেও মানুষের লাইন কিন্তু বেড়ে চলেছে। কি বলবেন সাইফুল হক? জি, সম্মানিত আলোচকবৃন্দ এবং নিউজ 24 এর এই অনুষ্ঠান যারা দেখছেন, আমি সবাইকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। যেটা আপনি বললেন, এটা তো আমাদের জনজীবনের এখন একটা প্রধান একটা সংকট হিসেবে এটা আবির্ভূত হয়েছে, এবং এটা এই পুরো বাজার সিন্ডিকেট যে আজকে পুরো দেশকে যে আজকে জিম্মি করে ফেলেছে, ভোক্তাদেরকে যে জিম্মি করে ফেলেছে, এটা নিয়ে মনে হয় সন্দেহ করবার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। এবং আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হয় তারা যেন সিন্ডিকেট গুলো সরকারকেও তারা অনেক ক্ষেত্রে তারা জিম্মি করে তারা ফেলছে। তারা সরকার যে সমস্ত, এবং বাস্তবে মানুষজন যেটা বলে, আসলে বাজারে গেলে কিন্তু মনে হয় না যে বাজারের উপরে কোনো তদারকি আছে, কোনো বাজারের নিয়ন্ত্রণ করার ব্যাপারে কার্যকারী অর্থে কোনো সংস্থা। অডিও মিউট হয়ে গেছে। সাইফুল হক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শব্দ শুনতে পাচ্ছেন। জি, মানুষকে চরম একটা অনিশ্চয়তার দিকে, মানুষকে চরম একটা দুর্ভোগের দিকে বাস্তবে আজকে কিন্তু ঠেলে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে আমদানি কারক, কখনো চাতালের মালিক, কখনো মিলার, কখনো মধ্যস্বত্বভোগী, বাজার যারা নিয়ন্ত্রণ করেন, অসৎ মুনাফাখোর বাজার সিন্ডিকেট প্রতিদিন মানুষের পকেট থেকে বাড়তি শত শত কোটি টাকা তারা যেভাবে হাতিয়ে নিচ্ছেন, এবং এটা কিন্তু বাস্তবে মানুষ দেখছে, এটা দেখবার জন্য কিন্তু কেউ যেন নাই আর কি। এবং বাণিজ্য মন্ত্রী যখন তার অসহায়ত্ব প্রকাশ করেন, খাদ্যমন্ত্রী যখন অসহায়ত্ব প্রকাশ করেন, তখন বাস্তবে সরকারের অসহায়ত্বটা কিন্তু প্রকাশ হয়। জি, এখন এই ব্যাপারে মানুষ তো দেখতে চায় যে সরকার এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন, কারণ বাজারে ভোগ্য পণ্যের কোনো ঘাটতি নেই। গতকালকে আমি দেখলাম গণমাধ্যমে, সেখানে খাদ্যমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী বলছেন খাদ্য পণ্যের তো কোনো ঘাটতি নেই। ঘাটতি যদি না থাকে তাহলে নিয়ন্ত্রণহীন ভাবে, বাধাহীন ভাবে, লাগামহীন ভাবে যা খুশি সেটা করার যে পায়তারাটা চলছে, এটা বন্ধ করবে কে? জি, আমি আসবো আপনার কাছে। সরকার কি করছে? জি, সাইফুল হক আসবো আপনার কাছে। আমার সাথে পঙ্কজ দেবনাথ রয়েছেন। আপনি সরকার কি করছে, কিংবা আসলে সরকারের উপরে চেপে বসেছে কিনা? বাজার সিন্ডিকেটের কথা বলা হয়, মাঝে মধ্যে সিন্ডিকেট বিষয়টাও আলোচনায় আসে। পঙ্কজ দেবনাথ, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি নিউজ 24 পরিবারকে এবং সাইফুল ভাই কথা বলছিলেন শুনছিলাম। আসলে কথাগুলো সত্য। একটা স্বল্প আয়ের, নিম্ন আয়ের, এমনকি ফিক্সড ইনকাম গ্রুপের মানুষগুলোর জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একেবারেই দিশেহারা করে ফেলে। কাজেই আমরা সহমত পোষণ করছি যে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা সাধারণ মানুষের জন্য একটি শুধু বিব্রতকর নয়, একেবারেই অসহায়ের মতো জায়গায় দাঁড়াতে হয়। সন্তানের মুখে, পরিবারের মুখে কি তুলে ধরবো?
আমি উৎসব আনন্দ বাদিয়ে দিলাম, নিত্যদিনের প্রয়োজন মেটাতে গিয়েই কিন্তু হিমশিম খেতে হচ্ছে। কাজেই এইখানে বাজারে বা দেশে পণ্যের সরবরাহ অবাধ থাকার পরেও, সাফিসিয়েন্ট থাকার পরেও কেন দামটা বাড়ছে, সেটি হচ্ছে সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী, যারা মূলত দেশের মানুষের কল্যাণের কথা না ভেবে নিজেরা কিভাবে অবৈধভাবে অসৎ উপায়ে অর্থবিত্তের মালিক হবে সেটি তারা ভাবছে। আমরা এই ধরনের যাদের দেশপ্রেমহীন, মানুষের প্রতি মমত্বহীন, ভালোবাসাহীন এই ধরনের ব্যবসায়ীদের জন্য ঘৃণা করি, নিন্দা জানাই। প্রশ্নই আসছে সরকার কি করছে। সরকার বাজার মনিটরিং এর নামে, আমরা আগেও দেখেছি যখন বিভিন্ন সময়ে বিএনপি জামাতের আমলে, জাতীয় পার্টির আমলে বাজার দ্রব্যমূল্য বাড়তো, বাজার মনিটরিং এ গেলে আরো দাম বেড়ে যেত। সেই ক্ষেত্রে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যা করছেন, আমি আজকেও একটু আগে সন্ধ্যায় আমার উপজেলা লেভেলে ইউনো এবং চেয়ারম্যানদের সাথে কথা বলছিলাম যে টিসিবি যে ডিলারশিপটা, এক একটা ইউনিয়নের 2-3টা করে জনসংখ্যার ভিত্তিতে টিসিবি কে একেবারে গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়া, ওএমএস কে গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়া, 10 টাকার চালকে আরো বেশি বেশি করে গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়া, যেটি দিয়ে বেসিক চাল এবং ডালটা এই সরবরাহটা যেন এই বাজার মূল্যের বাইরে গিয়েও সাধারণ মানুষ স্বল্প মূল্যে তার সামর্থ্যের মধ্যে কিনতে পারে। সরকার একটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, আমদানি করা, আমদানির উপরে ডিউটি কমিয়ে দেওয়া, ভ্যাট ট্যাক্স কমিয়ে, সেটি একটা অধ্যায় হতে পারে। সেগুলো অসাধু ব্যবসায়ীরা করে। আউটার সিঙ্গা আনন্দমানের এই আউটারে আপনার জাহাজ থাকে, এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করে, ওরা ভ্যাট ট্যাক্স কমায়, মালটা আনে, ফায়দা লুটে নেয়। এই ধরনের অসাধু সিন্ডিকেট আমরা জানি আছে। আবার সেদিনই শুনলাম ভোক্তা অধিকার পরিষদের কর্মকর্তা বলছিলেন যে একজন ব্যবসায়ী, মৌলভীবাজারের ব্যবসায়ী নিজেই 18 কোটি টাকার সয়াবিন কিনে ফেলেছেন। ওই সয়াবিন 18 কোটি টাকা কিনে 3 হাত 4 হাত ওই পেপার বিক্রি করতে গিয়ে, ডিওটা বিক্রি করে করেই 1 লিটার সয়াবিনে 10 টাকা 12 টাকা বেড়ে যাচ্ছে। এই যে যারা মিলার, যারা এত বেশি একটা লোককে না দেয়, বা এই ধরনের যারা একেবারে অসৎ, দেশপ্রেমহীন, অমানবিক এই ব্যবসায়ীদের জন্য প্রতিরোধ গড়ে তোলা, এদেরকে চিহ্নিত করা। জি, একটি বিষয়, তাহলে সরকারের মনিটর, মানে সরকারের জায়গা থেকে যে সংস্থাগুলো কাজ করছে, সেই সংস্থাগুলোর মনিটরিং এ কোনো কাজ হচ্ছে না, তার মানে একটা হচ্ছে যে একেবারে একটা সয়াবিন মিল ফ্যাক্টরি কত টন মিল সয়াবিন উৎপাদন করলো, কি পরিমাণ রিটেল গুলো, এত ডিটেইলে গিয়ে কিন্তু মনিটরিং সম্ভব না। এখানে প্রয়োজন কমিটমেন্টের, দেশপ্রেমের। একজন ব্যবসায়ী, একজন মিলার বা একজন এন্টারপ্রেনার বা একজন শিল্প উদ্যোক্তা দেশের জন্য কি করবেন, তিনি কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু বেনিফিট নিচ্ছেন। তিনি আপনার যে ইনকাম ট্যাক্স যে ইয়েটা পাচ্ছেন, কি বলে আপনার রেমেডি পাচ্ছেন, অথবা ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে শিল্প উৎপাদন করছেন, এটি কিন্তু জনগণের ট্যাক্সের টাকা থেকে তিনি বেনিফিটটা পাচ্ছেন। অত রিটেল লেভেলে গিয়ে, ডিটেইল লেভেলে গিয়ে মনিটরিং করে কিন্তু এইভাবে হয় না। বাজার ব্যবস্থা নিয়ে যখন মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে, মাঝে মধ্যে আমাদের তো বাজার ব্যবস্থার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিদিন কথা উঠছে, জি প্রতিদিন কথা উঠছে। সেই কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস সরকারের পক্ষ থেকে আমরা ওএমএস, টিসিবি 10 টাকার চালকে একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, গরিব মানুষের কষ্ট না হয়। পাশাপাশি বাজার মনিটরিং করা, যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত সেটাকে চিহ্নিত করা, আবার সিন্ডিকেট থেকে আপনি যখন আইন প্রয়োগকারী ব্যবস্থা তুলে আইন প্রয়োগ করতে যাবেন, তখন তাদের মধ্যে স্ট্রাইক। ইনফ্যাক্ট তো দেশপ্রেম প্রয়োজন। জি, আসবো আপনার কাছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন যুক্ত হয়েছেন। পঙ্কজ দেবনাথ, আসবো আপনার কাছে আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি বলেন। জি, শুনতে পাচ্ছি। কেন এই প্রেক্ষাপট দ্রব্যমূল্য বৃদ্ধির, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রেক্ষাপট তো সংসদ সদস্য পঙ্কজ দা বললেন, কিন্তু ওনাদের ব্যাখ্যাটা একটু ভিন্ন রকম। আর আমরা তো গ্রামগঞ্জে গিয়ে দেখি, উনিও যান অবশ্য গ্রামগঞ্জে, কিন্তু উনি যান একভাবে আর আমরা যাই অন্যভাবে। তো আমরা সাধারণ মানুষের সাথে মিশে দেখি আর যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাটা কতটা বেড়েছে। তো ক্রয় সবসময় আমরা বলতে শুনি যে মেগা প্রজেক্ট, দেশে উন্নয়ন হচ্ছে,
সবকিছু হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেশের জনগণ দেখতে পাচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করুন, বিএনপির সময় এক সময় চালের দাম ছিল 16 টাকা, সেটা এখন 70 টাকা। ডালের দাম ছিল 25 টাকা, সেটা এখন 115 টাকা। আপনার প্রত্যেকটা জিনিস, এমন কোন জিনিস নাই আপনি নাই মানুষের আয় বেড়েছে, এটাও কিন্তু দাবি করা হয়। বলতে পারবেন মানুষের আয় বেড়েছে? কোন মানুষের আয় বেড়েছে? এই যে আমাদের সংসদ সদস্য বলেন আর যারা সরকারি দলের ব্যবসা বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত, তাদের আয় বেড়েছে। কিন্তু যাদের কোনো ব্যবসা বাণিজ্যই নাই, তাদের কোনো আয় বাড়ে নাই। গ্রামের মানুষ, অনেক মানুষ এখন আপনার ওই তৈল কিনতে, ডাল কিনতে হিমশিম খেয়ে। গ্রামের মানুষ তো ভালো কথা, আপনি প্রতি সপ্তাহে দেখবেন যে এখানে সাপ্তাহিক বাজার যারা করতে যায়, আমরা যারা নিজেরা যারা বাজার করি, তারা বাজারে গিয়ে দেখি প্রতি সপ্তাহেই জিনিসপত্রের দাম বেড়েছে। তো এইটা তো একটা পার্ট আছে। এই সাথে সাথে কি হচ্ছে, এই সাথে সাথে হচ্ছে যে আমাদের এখানে তৈলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, ইলেকট্রিসিটির দাম বাড়তেছে। তো মানুষ কোন দিকে যাবে বলেন? এখন কি জিনিসপত্র কিনে খাওয়া দাওয়া করবে, না এদিকে যাবে? যখনই আপনার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়, এখানে করোনা প্রেক্ষাপট এবং বৈশ্বিক যে প্রেক্ষাপট এই মুহূর্তে চলছে, একটা যুদ্ধ পরিস্থিতি, এটি কি একটি গুরুত্বপূর্ণ কারণ নয়? কোনটা বলেন? বৈশ্বিক করোনা প্রেক্ষাপট এখনো রয়েছে আমাদের সঙ্গে, তার সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা বৈশ্বিক পরিস্থিতিতে যেটি। আরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো হলো গতকালকে, কিন্তু আপনি তৈলের দাম আর গ্যাসের দাম বাড়ানোর প্রচেষ্টা চলছে আরো 6 মাস আগের থেকে। আপনি এটা তো এখন বললেন। আপনি জি, এই ইউক্রেন দিয়ে তো আর আপনি বাংলাদেশের মানুষ কিছু খাবে না। মানুষের খাদ্য দরকার। আপনি কৃষিমন্ত্রীর বক্তব্য তো আপনি কিছুদিন আগে শুনেছেন যে ভর্তুকি দিতে হলে বলে 8 লক্ষ কোটি টাকা লাগবে, এটা নাকি 2টা পদ্মা সেতু বানানো যায়। তাহলে পরে এই যদি অবস্থা হয়, টাকাগুলা কোথায় গেল? জি, এই টাকাগুলো কোথায় গেল? আমি আসবো আপনার কাছে, ভর্তুকির বিষয়ে প্রশ্ন আছে, আমি আসবো আপনার কাছে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আপনার কাছে আসবো। জি, আমি পঙ্কজ দেবনাথ আপনার কাছে, আমি সাইফুল হক আপনার কাছে আসবো। পঙ্কজ দেবনাথ, টাকাগুলো কোথায় গেল এমন একটি প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। জি, জয়নুল আবেদীন সাহেব সিনিয়র মানুষ, বিজ্ঞ আইনজীবী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, তিনি আমাদের হিজনামুল কৃষি সন্তান, তাকে সালাম জানাই। আসলে টাকাগুলো কোথায় সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কি সম্পর্ক, তিনি সিনিয়র মানুষ, ভালো বলতে পারবেন। আমাদের বক্তব্যটা হচ্ছে, আমি যদি রাজনৈতিক কথার জন্য বলার জন্য বলি যে বিএনপি জামাত কি বেশি মূল্যে বেশি বেশি করে লবণ, চিনি, তেল স্টক করে দাম বাড়ালো কিনা, আমি কিন্তু তা বলি নাই। আমি বলেছি দ্রব্যমূল্য বেড়ে গেলে মানুষের কষ্ট হয়, পারচেজ পাওয়ার বেড়েছে। বিএনপির সময় চালের দাম 16 থেকে 40 টাকা হয়ে গিয়েছিল, তখন দিনমজুরি ছিল 80 টাকা থেকে 100 টাকা, এখন দিনমজুরি 600 টাকা। আমি তাও বলছি না, আমি বলতে যাচ্ছি যে যে বাজারে সয়াবিনের দাম, চালের দাম, ডালের দাম বেড়েছে। অতএব কিভাবে সেটাকে কমানো যায়, মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে আসা যায়, আমরা সেই চেষ্টাটা করব। আমি বিএনপির সাথে তুলনা করতে গেলে বলবো 80 থেকে 100-120 টাকার দিন মজুরি এখন 500, 600, রাজমিস্ত্রির মজুরি 800, 1000, 1200 পাওয়া যায় না। কাজেই আমরা যদি আন্তর্জাতিক পরিমাপে যাই, একটা দিন মজুরের প্রতিদিনের ইনকাম যদি 8 কেজি চাউলের সমান হয়, আমরা মনে করি সুযোগটি স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ডে এখনো আমরা আছি, আমি সেই ডিবেটও করছি না। আমি বলতে চাচ্ছি সত্য যে বাজারে চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। কেন বেড়েছে সেটি চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে দেওয়া, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের মধ্যে নিয়ে আসা, সেটি আমাদের দায়িত্ব। দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে, সরকারের অংশ হিসেবে আমাদের সবার দায়িত্ব। সেটা আমরা অ্যাড্রেস করবো। ভর্তুকি দিয়ে হোক, আমি আগেই বলেছি, সরকার কিন্তু ওএমএস দিয়ে, টিসিবির মাধ্যমে একেবারে ইউনিয়ন পর্যায়ে, আমি এই বিষয়ে একটু সাইফুল হকের কাছে যেতে চাই। জি, আমি বলছি পাশের ইউনিয়ন গুয়াবাড়িয়াতে 3টা টিসিবির ডিলার আমরা খুলেছি, প্রত্যেকটা ইউনিয়নে 3টা 4টা করে টিসিবির ডিলার খুলে দিয়েছি, সাধারণ মানুষ
ক্রয় মূল্যে, ন্যায্য মূল্যে তার পণ্য পেতে পারে। জি, আসবো আপনার কাছে, পঙ্কজ দেবনাথ আপনার কাছে আসবো আমি। নিশ্চিত করছেন। জি, সাইফুল হক, আপনি কি বলবেন? জি জি, আমার কয়েকটা প্রশ্ন। প্রথম বিষয় হচ্ছে যে আমি খুব পরিষ্কার করে যেটা বলতে চাই, হ্যাঁ, মানুষের তো নিশ্চয়ই একটা অংশের আয় বেড়েছে। সে অংশটা হলো বলতে পারেন 5 থেকে 10% মানুষের আয় বেড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তারা যেটা অধিকাংশই কোন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সরকার, সরকারি দলের সাথে যারা যুক্ত, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, তাদের নিশ্চয়ই এই সময়কালে আয় বেড়েছে। আমরা যে তথ্যটা আমাদের গবেষক বন্ধুরা যেটা দিচ্ছেন, মাত্র গত 1.5-2 বছরে 3.5 কোটি মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে তারা নেমে এসছেন, এই তথ্যটা যেমন আছে, এই সময়কালে 17,500-এর বেশি নতুন কোটিপতির জন্ম হয়েছে। আপনি যেটা বলছিলেন, এই করোনার এই দুর্যোগকে কেন্দ্র করে, মহামারী দুর্যোগকেও সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে, সরকারের ভেতরে সরকারি প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে এই দুর্যোগকে অনেকে দ্রুত অর্থবিত্ত করার একটা সুযোগ হিসেবে অনেকে গ্রহণ করেছে। বাস্তবে সমাজের মধ্যে বলতে পারেন সীমাহীন যে একটা আয়ের বৈষম্য, ধন বৈষম্য, এটা কিন্তু আমরা দেখছি। 2 নম্বর হচ্ছে যেটা, যে আপনি আমাদের যখন বলা হচ্ছে, যেমন কালকে আমাদের মন্ত্রী বললেন যে মানুষের আমরা ওনার আয়ের দিকে না তাকিয়ে ওনার ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা, তো মাননীয় তথ্যমন্ত্রী তিনি বললেন যে ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা সেটা দেখতে হবে। আমি খুব স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলতে চাই, এখানে পঙ্কজ দেবনাথ আছেন, সরকারি দলের খুবই দায়িত্বশীল, সারা জীবন যিনি ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন, যারা খুবই নিবেদিত প্রাণ, এবং তার মধ্যে তিনি একজন। আমি দায়িত্ব নিয়ে কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। এবং এই সময়কালে মানুষের খাদ্য গ্রহণ, বাস্তবে কিন্তু বিশাল অংশের খাদ্য গ্রহণ কমে গেছে, মানুষের মধ্যে পুষ্টিহীনতার সংকট দেখা দিয়েছে। মন্ত্রীরা যখন বলেন 2 বেলা মানুষ এখন পেট করে ভাত খায় বলে চালের দাম বেড়েছে, যখন মানুষের ভাত খাওয়া নিয়ে তারা ঠাট্টা করেন, তামাশা করেন, তারা উপহাস করেন, এই দুঃখ রাখার কিন্তু কোনো জায়গা থাকে না। এবং এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে মানুষের দারিদ্র নিয়ে, অসহায়ত্ব নিয়ে, ভাত খাওয়া নিয়ে যখন প্রশ্ন করেন, তখন আমি বলতে চাই, যখন আপনার উন্নয়নের কথাটা বলেন, টিসিবি ট্রাকের পেছনে যেই নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্তরা কখনো টিসিবির ট্রাকের পিছনে দাঁড়ানোর কথা ভাবেননি। সারা দেশে অনেকে মুখোশ পরে, বোরখা পরে, মধ্যবিত্ত পরিবারের অনেকেই এখন সাইফুল হক, তাহলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের যে ইন্ডিকেটরগুলো দেখানো হয়, জি জনাব সাইফুল হক, যে ট্রাকের পিছনে আমাদের এই দুর্যোগটা সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। অর্থনৈতিক উন্নয়নের যে ইন্ডিকেটরগুলো রয়েছে সব জায়গায় তো ভালো অবস্থান দেখা যায়। সাইফুল হক, আমাকে বাক্যটা শেষ করতে দেন। জি, আমি মনে করি যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, এই সিন্ডিকেট গুলোর সাথে সরকারের কি কোনো অশুভ কোনো সম্পর্ক আছে, সরকারের কি অনৈতিক কোনো সম্পর্ক আছে? যদি সেটা না থাকে, তাহলে কেন এই মুনাফাখোর দুর্নীতিবাজ মানুষকে যারা জিম্মি করে ফেলেছে, কোটি কোটি মানুষকে যারা জিম্মি করে ফেলেছে, বাজারে যারা আগুন ধরিয়ে দিয়েছে, জি, তাদেরকে কেন নিয়ন্ত্রণ করা যায়? এই প্রশ্নের উত্তর আমরা বিরতি থেকে ফিরে এসে জানতে চাইবো। পঙ্কজ দেবনাথ, আসবো আপনার কাছে, অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছেও আসবো, একটি বিরতি নিতে চাই। দর্শক, সানজি জনতন্ত্র গণতন্ত্রে বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি সানজি জনতন্ত্র গণতন্ত্রে। আলাপ করছি বাজারের উত্তাপ রাজনীতির মাঠে। আমি পঙ্কজ দেবনাথ আপনার কাছে আসতে চাই। সাইফুল হক বিরতিতে যাওয়ার আগে যেটি বলছিলেন যে দুর্নীতিবাজ ও মুনাফাখোরদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনি বলছিলেন যে দ্রব্যমূল্য বেড়েছে কিংবা মানুষের কঠিন অবস্থা কিংবা খারাপ অবস্থা যাচ্ছে, এই বিষয়টা আপনিও বলছিলেন। ব্যবস্থা কি কিছু নেওয়া হচ্ছে দুর্নীতিবাজ বা মুনাফাখোরদের বিরুদ্ধে? সামগ্রিক অর্থে দুর্নীতি বিরোধী অভিযান কিন্তু অব্যাহত আছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। এরপরে স্পেসিফিক বাজার নিয়ন্ত্রণ বা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে, যেটা আমি বারবার বলি, যে যখনই কোনো সরকার ওই চাল সিন্ডিকেট বা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেছে, ওরা রিয়েক্ট করে। ইনফ্যাক্ট এর সত্য যে ওদের কাছে আমরা জিম্মি। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে সেই ভাবনা আমি আগেই বলেছি, যে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা,
আমাদের দায়িত্ব। জয়নাল আবেদিন সাহেব সিনিয়র নেতা এবং সাইফুল ভাই বলছিলেন, আমি বলছি যে সৎ পথে কেউ যদি কোটিপতি হয় সেটি অন্যায় না। এই পক্ষ সরকারের থেকেও শক্তিশালী, এই পক্ষ সরকার জিম্মি তাদের কাছে। কোন কোন ক্ষেত্রে কোন কোন সময়ে অনেক সংস্থা গোষ্ঠী সরকারকে বিদ্যাঙ্গুল দেখানোর চেষ্টা করেছে, তারা পারেনি, ফাইনালি তারা পারেনি। অনেক ব্যক্তি গোষ্ঠী সংস্থা সরকারকে বিদ্যাঙ্গুল দেখানোর চেষ্টা করেছে, শুধু আমাদের সরকার নয়, ফাইনালি ওরা পারেনি। জনগণের ইচ্ছার কাছে, সরকারের সৎ ইচ্ছার কাছে, সৎ উদ্যোগে তারা পরাজিত হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী, তাদের মুনাফাখোর এত বেশি, তারা লোভী, তাদের জন্য সরকারকে জিম্মি করে রেখে ঈদের মৌসুমে, রোজার মৌসুমে পেঁয়াজের দাম বাড়বে, সোনার দাম বাড়বে, আউটার সিগন্যালের আউটার বহির্নোঙরে জাহাজ রেখে এসে চট্টগ্রামে এমন ভাবে সিন্ডিকেট করলো, দামটা বেড়ে গেল। তারপরে সরকার বাধ্য হলো কমাই দিতে, ওরা মুনাফাটা করে ফেললো। এই ধরনের সিন্ডিকেটও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে। কাজেই এই ক্ষেত্রে সরকারের কি করণীয়, সরকার নিজে আমদানি করবে কিনা, আমদানির বিকল্প পথ চিন্তা করতে হচ্ছে কিনা, সেগুলো নিশ্চয়ই ভাবনার সময় আছে, আমরা ভাববো। আমি আবারও বলি, জনগণের ক্রয় ক্ষমতা যে বাড়েনি তা না। সাইফুল ভাই বলছেন হয়তো ক্ষমতার উচ্ছিষ্টভোগী, দালাল, সুবিধাভোগী শ্রেণী সব সময়ই থাকে, সকল ক্ষমতায় থাকে। আজকে যদি পত্রিকায় দেখেন, এই যে আমার সামনে পত্রিকায় আছে যে কমিউনিস্ট কান্ট্রি কিনা বলে রাশিয়া ইউক্রেন বলে, রাশিয়ায় পুতিনের সুবিধাভোগী ধনাঢ্য ব্যবসায়ী এখন বেকায়দা আছে। অর্থাৎ যুগে যুগে দেশে দেশে ক্ষমতার উচ্ছিষ্টভোগী একটা শ্রেণী তৈরি হয় না তা না। কিন্তু আমি ক্যাটাগরিক্যালি বলতে চাই, আমার কিন্তু দিন মজুরের মজুরি এখন 600 টাকা, রাজমিস্ত্রির মজুরি এখন 1000 টাকা, 1200 টাকা, কাঠমিস্ত্রির মজুরি 800 টাকা, 1000 টাকা। সেখানে কিন্তু তাদের আয়টা বেড়েছে। জি, আমি আসবো আপনার কাছে। আমি না, শিল্পের বিকাশ হয়েছে আমার দেশে। এই সাম্প্রতিক কালে পেপার মিল ছিল না, পেপার মিল হয়েছে, সিমেন্ট ছিল না, সিমেন্ট মিল হয়েছে। আমরা কিন্তু এই মাঝখানে গত 10 বছরে বাংলাদেশে অনেকগুলো শিল্পের বিকাশ হয়েছে, লক্ষ লক্ষকে কর্মের সংস্থান হয়েছে। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি পঙ্কজ দেবনাথ আসবো আপনার কাছে। অনেক কিছু হওয়ার যে বিষয়টি, সে তার পেছনে যখন এই দ্রব্যমূল্য নিয়ে মানুষের মুখে প্রশ্ন আসে কিংবা দ্রব্যমূল্য নিয়ে মানুষের নাভিশ্বাস হয়, তখন এই অর্জনগুলো অনেকটাই ম্লান হয়। জি, আমি সেটাই বলছিলাম। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি কি বলবেন? পঙ্কজ দেবনাথ যেটি বলছিলেন যে উন্নয়নের জায়গা এবং বলেছে, এবং আপনিও আমাকে একটা প্রশ্ন করেছিলেন, ওই সময় আমি ভালোভাবে শুনতে পাইনি। আপনি বলেছিলেন যে করোনাকালীন সময়ের কারণে নাকি এই সমস্ত দ্রব্যমূল্যের দাম বেড়েছে। দেখুন, জি বলুন আপনি। এই করোনাকালীন সময়ে হ্যাঁ, আপনার বহু লোকের আপনার ক্রয় ক্ষমতা শুধু বাড়েই নাই, কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনার এই করোনাকালীন সময়ে আপনার ওই সাবরিনা, তারপরে ওই আর এক ব্যক্তি, ওই যে ডাক্তার, ওনাদের কিন্তু আয় উন্নতি অনেক বেড়েছে, এবং সেই সমস্ত কারণে এবং মেডিসিন বিক্রি করে, এগুলো করে করে ওনাদের অনেক আয় উন্নতি বেড়েছে। আর পঙ্কজদা লাস্টলি একটা কথা বললেন যে এখন সিমেন্টের যে যারা কাজ করে তাদের বলে মজুরি বেড়েছে। আরে সিমেন্টের কাজ ওই ব্যক্তিরাই করতে পারেন যারা এখন ধনী শ্রেণীর খাতায় নাম লিখিয়েছেন। আপনি তো ভালোভাবেই জানেন যে এমনকি এই ছোট ছোট ডেভেলপাররা, তারা কিন্তু এখন আর বাড়িঘর মানে আপনার ডেভেলপিং কোনো কাজ করতে পারছেন না। কাজেই এইটা গেল এই পার্ট। এবং আরেকটা পার্ট হচ্ছে ক্রয় ক্ষমতা যে বেড়েছে, এটা একটা শ্রেণীর বেড়েছে, এটা ঠিকই কথা। আমি সকালে যখন কোর্টে যাই তখন দেখি ওই যে কলা বাগানের ওখানে আপনার একটা টিসিবির একটা গাড়ি দাঁড়িয়ে থাকে। আমি কিছু কিছু লোককে চিনি যাদের এইভাবে ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থেকে এই ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কেনার কথা না, তো তারাও ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকে এই স্বল্প মূল্যে কিছু পাওয়া। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, পঙ্কজ দেবনাথ কিন্তু একটি জায়গা, আমি আপনার কাছে একটি প্রশ্ন একটু যোগ করতে চাই। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি একটি বিষয় একটু যোগ করতে চাই। পঙ্কজ দেবনাথ কিন্তু স্বীকার করছিলেন যে সরকার জিম্মি হয়ে আছে। কি করা যায় আসলে এখান থেকে, আসলে তাদের করণীয় কি হওয়া উচিত সরকারের? আরে আমি বলতে চাই যে 10 বছরের বেশি সরকার চালাচ্ছেন ওনারা, এবং 10 বছর পর্যন্ত ওনাদের সিন্ডিকেট কারা
এইটা ওরা আইডেন্টিফাই করতে পারলেন না। মানুষগুলো সব ডাকে মরে যাওয়ার পরে কি ওনারা সিন্ডিকেট গুলো ইয়ে করবেন? এখন ব্যবসা কারা করেন? যারা এই ওনাদের দলের সাথে সম্পৃক্ত এই ব্যক্তিরাই তো এখন ব্যবসার ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করে আছেন। বিএনপির লোকেরা তো ব্যবসা তো ভালো কথা, তারা তো আপনার মামলা মোকদ্দমা যা দিয়েছে তা ফেস করেই তারা বাঁচতে পারছে না, টিকতে পারছে। জি, আপনার অডিও মিউট হয়ে আছে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, শুনতে পাচ্ছি না আপনাকে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার অডিও মিউট হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আসবো আপনার কাছে সাইফুল হক, এই একই বিষয়ে আপনি কি বলবেন? আসলে সমস্যাটা সমাধানের পথ তো খুঁজতে হবে। আসলে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে মানুষের তো নাভিশ্বাস এবং আরো দিন দিন পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। সেই কারণে ওনাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যদি দেশে যদি প্রকৃতপক্ষে জনগণের কাছে, জনগণের ক্ষমতার কাছে যদি যাওয়া লাগতো না। জি, সাইফুল হক শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, জি, আমি যেটা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমি মনে করি যে আমরা প্রায় বলি না যে সরকারের মধ্যে নাকি অনেকগুলো সরকার নাকি কাজ করে। বাজার সিন্ডিকেট কি সরকারের চেয়ে কি অনেক শক্তিশালী? সেটা হয় কি, সরকার তো রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। এমপি তো যদি কাছাকাছি সরকার পরিচালনায় যদি মানুষের জনগণের সম্মতি, জনগণের রাজনৈতিক সম্মতি বা নৈতিক যদি ক্ষমতা না থাকে, তাহলে আসলে কিন্তু সরকার পরিচালনার যে শক্তি, যে জোর, সেই জোরটা কিন্তু থাকে না। আজকে যে বাজার যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সব ক্ষেত্রে এক ধরনের যে নৈরাজ্যকর অবস্থা যেটা চলছে, এটা সরকারের গভীর যে সংকট, এটা তার একটা বহিঃপ্রকাশ। কোনো কিছুই সরকার সামাল দিতে তারা পারছেন না। তাহলে এখন কি করতে হবে? আমি পরিষ্কার করে যে কথা বলতে চাই, সিন্ডিকেট যারা অধিকাংশই সময় সরকারি দলের সঙ্গে যুক্ত থাকেন, গত 13-14 বছর ধরে যারা সরকারি দলে নানা আশ্রয় প্রশ্রয় প্রত্যক্ষ পরোক্ষ বাজারে যুক্ত আছেন, তাদের ব্যাপারে পরিষ্কার যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তারা যেভাবে জিম্মি করে আছে, তাদের ব্যাপারে দৃশ্যমান যদি ব্যবস্থা করতে না পারেন, এর থেকে বেরোনো যাবে না। দুই হচ্ছে, আজকে আপনাকে টিসিবি শুধুমাত্র গণমাধ্যমে দেখানোর জন্য না, দেশব্যাপী টিসিবির কার্যক্রম, তার বরাদ্দটাকে বৃদ্ধি করা দরকার। 3 নাম্বার হচ্ছে, স্বল্প আয়ের মানুষ, শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষ, এমনকি মধ্যবিত্তদের একটা বড় অংশ যারা আজকে মহা দুর্যোগের সংকটের মধ্যে আছেন, যাদের ক্রয় ক্ষমতা যাদের কমে গেছে, তারা নিজেরাও একটা বড় অংশ দারিদ্র সীমার নিচে নেমে আসছেন। আমি মনে করি তাদের কাছে নগদ টাকা এবং খাদ্য সামগ্রী যদি পৌঁছানোর ব্যবস্থা করা না যায়, এই দুর্যোগ থেকে আমরা কিন্তু বেরোতে পারবো না। আমরা মনে করি শ্রমজীবী স্বল্প আয়ের মানুষের জন্য রেশনের যে ব্যবস্থা, বিশেষ করে শ্রমজীবী স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য আজকে রেশনের ব্যবস্থা করা দরকার। চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় আমি একটা বিরতি নিতে চাই। একটা পণ্য আছে, এই পণ্যে যাতে স্বল্প মূল্যে মানুষ ক্রয় করতে পারে, আমি মনে করি যদি আমরা সিদ্ধান্ত নিই, পরিকল্পনা নিই, তাহলে কিন্তু এই কাজগুলো দিয়ে মানুষের ভোগান্তিটা অনেকখানি লাঘব করা সম্ভব। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে কঠিন সিদ্ধান্ত নিয়ে তাদেরকে এগোতে হবে। জি, আসবো আপনাদের কাছে। আমি একটি বিরতি নিতে চাই। সঞ্জয় জনতন্ত্র গণতন্ত্র বিরতি নিচ্ছে, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সানজি জনতন্ত্র গণতন্ত্রে। আলাপ করছি বাজারের উত্তাপ রাজনীতির মাঠে, রাজনীতির জায়গায়। আমি একটু পঙ্কজ দেবরাত আপনার কাছে আসতে চাই। ঠিক যখনই করোনা প্রেক্ষাপটে মানুষ এমনিতেই একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, এমনিতেই মানুষ তার মধ্যে দ্রব্যমূল্যের যে দামে যে বৃদ্ধি হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, সব মিলিয়ে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে কিনা, এই প্রেক্ষাপট কি সরকারের জন্য একটা চাপের পরিস্থিতি তৈরি করবে কিনা? একটা হচ্ছে যে সরকারের দ্রব্যমূল্যে জনগণের কষ্ট হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের কষ্ট হচ্ছে, এটি একজন দায়িত্বশীল সরকার হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে অ্যাড্রেস করা আমাদের দায়িত্ব আমরা করছি। আমি বারবার বলছি যে, যেটি আমাদের সিনিয়র জার্নালিস্ট বারবার বলছিলেন
যে টিসিবির লাইন, আমরা টিসিবি ডিলারশিপ চালু করেছি বিধায় কিন্তু লাইনটা পড়েছে। বিএনপি কিন্তু কৃষককে গুলি করে হত্যা করেছে, ওরা কৃষকদের ছাড় দেয় নাই। আমরা উৎপাদন বাড়িয়েছি, আমরা টিসিবি লাইন দিয়েছি, মানুষ কিনছে। সে কে কিনছে? যার প্রয়োজন তিনি কিনছেন। কাজেই মানুষের প্রয়োজন মেটানো সরকারের দায়িত্ব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও সাধারণ নিম্নবিত্তের মানুষ যেন ন্যায্য মূল্যে দাম পায়, সেজন্যই কিন্তু 10 টাকায় চাল দেওয়া, ওএমএস দেওয়া, টিসিপি দেওয়া, এই কাজটা সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বারবার করা হচ্ছে। এটি করছি দায়িত্বশীল সরকার হিসেবে। জনগণের প্রতি আমাদের দায়, দায়িত্ববোধ, কর্তব্য, ভালোবাসা আছে, তাই আমরা করছি। এবং সে কারণেই কোর্টে যাওয়ার পথে জনগণ সাহেবরা টিসিবির লাইন দেখতে পাচ্ছেন। বিএনপির আমলে দায়িত্ব সীমা ছিল 40 ভাগ, 38 ভাগ, সেটিকে আমরা 10 ভাগে নামিয়ে নিয়ে এসেছি। অতি দারিদ্রের সংখ্যাও কিন্তু আমরা 18তে নামিয়ে নিয়ে এসেছি। কাজেই আমরা কিন্তু এই 10 বছরে অতি দরিদ্র দারিদ্রের সীমা কমিয়ে এনে এসেছি। একটি বিষয় যে যদি পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ না করা সম্ভব না হয়, যদি জিম্মি হয় সরকার, তাহলে এইভাবে টিকে থাকা সম্ভব হবে? এভাবে কতদিন চালানো আমি সম্ভব কথা হবে? বলি, ঠিক সরকার জিম্মি নয়, আমি বলছি সরকার জিম্মি নয়। সরকার কিন্তু কোভিড এই অতি মহামারীর মধ্যেও কিন্তু 10 টাকায় চাল প্রতি বছর প্রায় 6 মাস করে 10 টাকার চাল দেওয়া একদিনের জন্য বন্ধ করে নাই। সরকার কিন্তু 30 কেজি করে মহিলাদের চাল দেওয়া ভেজিটি একদিনের জন্য বন্ধ করে নাই। সরকার কিন্তু জেলেদের 40 কেজি করে চাল দেওয়া একদিনের জন্য বন্ধ করে নাই। কাজেই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মোটা চাউলের সরবরাহ সরকার অব্যাহত রেখেছে। এই শ্রেণীর জন্য কষ্ট হতে পারে, সেটি ভিন্ন জিনিস। একেবারেই বয়স্ক ভাতা একবারের জন্য বন্ধ হয় নাই, বিধবা ভাতা একবারের জন্য বন্ধ হয় নাই, মাতৃত্বকালীন ভাতা 1 মাসের জন্য কিন্তু বন্ধ হয় নাই, নতুন বই দেওয়া একবারের জন্য কিন্তু বন্ধ হয় নাই। এত সংকট, সীমাবদ্ধতা, কোভিড সৃষ্ট অতি মহামারীর মধ্যেও কিন্তু আমরা ওই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ঔষধ সরবরাহ, অর্থাৎ সব মিলিয়ে আমরা সরকার বন্ধ করি পরিস্থিতি, নাই। জি, অর্থাৎ সব মিলিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে আমরা যাচ্ছে। মনে জি, করছি আমি আসবো আপনার কাছে আবারও। আমি এই ক্ষেত্রে আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন হব, কঠোর হব। শাহেদ সাবরিনাকে আমরা গ্রেফতার করেছি, বিচারের আওতায় এনেছি। যেখানে দুর্নীতির গন্ধ আছে সেখানেই সরকার ব্যবস্থা নিয়েছে। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেন বিরোধী দলগুলো আমাদের সমর্থন দেয়। তারা যেন দুর্নীতিবাজ তারেক রহমানের মুক্তির দাবিতে জেলে পড়ে মানুষকে হত্যা না করে। তারা যেন এটিএমের টাকা, আমার একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আমি একটু অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে যেতে চাই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এই মুহূর্তে ভর্তুকি কমানোর যে কথা চলছে সেই বিষয়টা আসলে কতটা যৌক্তিক হবে? অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তারেক রহমানের কথা বললেন যে আমরা তারেক রহমানের মুক্তির জন্য আন্দোলন করি, আমরা দ্রব্যমূল্য কমানোর জন্য আন্দোলন করি না। কিন্তু আমরা যখন রাস্তায়, যখন গণমানুষের এই দ্রব্যমূল্য কমানোর জন্য যখন আমরা একটা মিটিং করতে যাই, তখন সেখানে আমাদের উপরে হামলা হয় এবং আমাদের বহু লোককে আহত হতে হয়, বহু লোককে মামলা মোকদ্দমা ফেস করতে হয়। আর বললেন যে তারা এইটা নিয়ে খুব চিন্তিত। আরে চিন্তিত তো থাকবেনই, তার কারণ আপনারা এখন চিন্তিত হয়েছেন এই দ্রব্যমূল্য কমানোর চিন্তা না, আপনাদের মূল চিন্তা হচ্ছে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, সেটা নিয়ে আপনাদের এখন বড় চিন্তা। আর যদি আপনারা জনগণের কাছে আবার গিয়ে ভোট নিয়ে আবার আপনাদের ক্ষমতায় আসতে হবে, এই চিন্তা যদি আপনাদের থাকতো, তাহলে আপনারা পানির দাম বাড়াতেন না, আপনারা তৈলের দাম বাড়াতেন না, আপনারা গ্যাসের দাম বাড়াতেন না, আপনারা প্রতিটি ক্ষেত্রে আপনারা নিত্য প্রয়োজনীয় মানুষের যে যে জায়গায় দরকার সব জায়গায় আপনারা সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন। আর বলছেন যে সিন্ডিকেট করছে। আরে সিন্ডিকেট তো আপনার আকাশ থেকে আসে নাই, সিন্ডিকেট আপনাদের আশেপাশেই আছে, আপনারা নিজেরাও এটা স্বীকার করেন। আপনারা বলেন যে দুর্নীতিতে আপনারা 0 টলারেন্স থাকবেন। আর এই যে টাকাগুলো, আমার হাতে একেবারে সময় নেই, আমি সাইফুল হককে দিয়ে শেষ করতে চাই। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অসংখ্য ধন্যবাদ। আমি সাইফুল হককে দিয়ে শেষ করতে, জনাব সাইফুল হক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কি বলবেন একেবারে সংক্ষেপে? আমি এক লাইন আপনার কাছ থেকে একটা কথা নিয়ে শেষ করতে চাই। জি, সাইফুল হক। জি জি আমি যেটা বলতে চাই, আসলে বাস্তবে সরকার ব্যবস্থা কেন গ্রহণ করতে পারছে না, একটা যেটা জয়নুল আবেদিন ভাই তার মতন করে বললেন, আমি যেটা বলতে চাই, আসলে আমাদের এখানে তো এখন
সরকারে থাকার জন্য তার জনগণের সম্মতির প্রয়োজন নেই। 14 সালে সরকার একভাবে ক্ষমতা এসছেন, 18 সালে আরেকবার সরকার ক্ষমতা এসছেন। এইভাবে চললে জনগণের প্রতি যে দায়িত্বশীলতা, জনগণের প্রতি জবাবদিহিতার যে প্রশ্নটা, বাংলাদেশ তো সেই সুযোগটা বাস্তবে অনুপস্থিত। সরকারকে যদি নির্বাচনের আগে যদি জনগণের মুখোমুখি হবার যদি প্রয়োজন থাকতো, তাহলে এই সিন্ডিকেট ব্যবসা যারা আজকে জনগণকে জিম্মি করে ফেলেছে, অসৎ মুনাফাখোর ব্যবসায়ীরা, দেশ কিন্তু এভাবে চলতো না। সরকার সিদ্ধান্ত গ্রহণ করত। আমি মনে করি সরকারে যদি সদিচ্ছা প্রমাণ করবার জন্য অবিলম্বে আজকে যে মন্ত্রীরা বলছেন তাদের কোনো কিছু করবার কোনো ক্ষমতা নাই, এই মন্ত্রীদেরকে অবিলম্বে বরখাস্ত করা দরকার। এই দায়িত্বহীন মানুষের দারিদ্র্যের সুযোগে যারা উপহাস করেন, তামাশা করেন, তাদেরকে ক্ষমতা থাকার দরকার নাই। আমি মনে করি আজকে সদিচ্ছা থাকলে বাজারকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সদিচ্ছা থাকলে 2-2.5 কোটি মানুষের কাছে নগদ টাকা, খাদ্য সামগ্রী রোজার আগেই পৌঁছানো জি, সম্ভব। সামনে আমি মনে করি সারা রোজা দেশে আসছে, আমি রেশনিং ব্যবস্থা চালু করা জি, সম্ভব। আমার সময় একেবারে এই শেষ, আমি উদ্যোগ যদি গ্রহণ জি করতে পারি, মানুষের দারিদ্র্যটাকে কিছুটা আমরা কমিয়ে আনতে পারবো। জি, সরকারের সদিচ্ছার জায়গা নিয়ে জি পঙ্কজ আমি আমি কাজে সরকারের দেশটা আমাদের সকলের, দেশটাকে বাঁচাতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, একেবারে সময় নিয়ে আমার হাতে। দর্শক, শেষ করছে আজকের মতো সানজি জনতন্ত্র গণতন্ত্র। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।